বিএনপির থেকেই তারা নির্বাচনে অংশ নেবেন, বিএনপির মনোনয়ন পেয়ে তারা নির্বাচনে অংশ নেবেন, তাদের জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি আসন ছেড়ে দেওয়ারও কিন্তু খবর এসেছে। তারা সেই আসনে বিএনপি সেই আসনগুলো যে আসনগুলো ছেড়ে দিয়েছে সেই আসনে তারা নির্বাচন করবেন। দর্শক, তারেক রহমানের গাড়ি বহরটি আবার চলতে শুরু করেছে। ৩০০ ফিটের ঢুকে গেছেন তারেক রহমান এবং রাস্তার দুপাশে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদেরকে সেনাবাহিনী মাইকিং করে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে না পারেন। দর্শক, আপনারা দেখছেন গণমাধ্যম কর্মীদের যারা অপেক্ষায় রয়েছেন সেই ঐতিহাসিক মুহূর্তটিকে কাভারেজ দেওয়ার জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, একদিকে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি চলমান রয়েছে, অন্যদিকে পাখির চোখে যদি একটু দেখাতে চাই যে তিল ধারণের ঠাঁই নেই। এখানে যে সড়কটি রয়েছে সেই সড়কটিও কিন্তু অনেক জায়গায় বোঝা যাচ্ছে না যে এখানে কোনো সড়ক রয়েছে, শুধু মানুষ এবং মানুষ, যতটুকু চোখ যায় শুধু মানুষ এবং মানুষ। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তের ছবি। বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন তারেক রহমান অবতরণ করেছিলেন সে সময় তাকে রিসিভ করার জন্য সেখানে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন তারা সেখানে গেছেন। তাদের মধ্যে আমরা দেখেছি সালাউদ্দিন আহমেদ ছিলেন, মির্জা আব্বাস ছিলেন, আব্দুল মঈন খান ছিলেন, এছাড়া মেজর হাফিজ ছিলেন, এছাড়া অন্যান্য যে স্থায়ী কমিটির সদস্যরা এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং তার পরিবারের সদস্য, তারেক রহমানের যে পরিবারের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন। এবং এ সময় আমরা দেখেছি যে তার সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান, কন্যা জায়মা রহমানও কিন্তু ছিলেন। দর্শক, একটু জানিয়ে রাখি, তারেক রহমান কিন্তু শুধু পরিবারদেরকে নিয়েই নয়, তার যে পোষা বিড়াল ছিল সেই বিড়ালটিকেও কিন্তু তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন এবং সেই বিড়ালটিকে নিয়ে এসেছেন। এটিও কিন্তু এক ধরনের প্রাণীর প্রতি যে ভালোবাসা ছিল, তিনি যেটিকে ফেলে আসতে পারেননি, সঙ্গে করে নানা কার্যক্রম শেষ করে যেই নিয়ম ছিল নিয়মকানুন মেনে কিন্তু তার যে পোষা বিড়ালটা ছিল সেই বিড়ালটিকে কিন্তু তিনি নিয়ে এসেছেন। দর্শক, একদিকে তারেক রহমানের যে বিমানবন্দরের চিত্র, অন্যদিকে ৩০০ ফিটের চিত্র। আপনারা দুটো চিত্রই দেখতে পাচ্ছেন। একদিকে তারেক রহমানকে বরণ করে নেয়ার জন্য অসংখ্য মানুষ অপেক্ষায় রয়েছে। বিমানবন্দরের চিত্র দেখতে পাচ্ছেন। এখানে তারা তখন শুধুমাত্র বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন দলটির মহাসচিব, তিনি ছিলেন। এছাড়া রুহুল কবির রিজভী ছিলেন যুগ্ম মহাসচিব, আব্দুল মঈন খান ছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান খুব হাস্যোজ্জ্বল মুখে তার কাছের যে মানুষগুলো রয়েছেন তাদের সাথে মতবিনিময় করছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এই কার্যক্রম শেষে কিন্তু তিনি বিমানবন্দরের বাইরে যখন যান তখন সবাইকে অবাক করে দিয়ে জুতা খুলে বাংলাদেশের মাটির স্পর্শ নিয়েছেন, মাটির যে গন্ধ, মাটির যে ঘ্রাণ, সেই ঘ্রাণ নিয়েছেন এবং মাটির কাছেই কিন্তু তারেক রহমান ফিরে এসেছিলেন। এর আগে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কিন্তু নানা ধরনের কিন্তু মন্তব্য করা হয়েছিল যে তারেক রহমান দেশে আর ফিরতে পারবেন না, কিন্তু সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে দিয়ে, সব ধরনের বাধা বিপত্তি কাটিয়ে দিয়ে তিনি কিন্তু ঠিকই দেশে ফিরেছেন এবং আগামী যে রাজনীতি রয়েছে, আগামী রাজনীতিতে তিনি বিএনপির হয়ে শক্ত হাতে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন তার দলের যে নেতাকর্মী রয়েছেন, নেতাকর্মী সহ দেশের মানুষ। দর্শক, আপনারা দেখছেন যে বিমানবন্দরে তারেক রহমান, এটি বেশ কিছুক্ষণ আগের ছবি, এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগের ছবি হবে। সেই ছবিতে আমরা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত দেখতে পাচ্ছি তারেক রহমানকে। দীর্ঘ যে যাত্রা ছিল সে যাত্রা করে কিন্তু এতটুকু ক্লান্ত হননি। বিমানবন্দর থেকে যখন তিনি
বেরিয়ে যাচ্ছিলেন তখন বিমানবন্দরের যে কর্মকর্তারা ছিলেন তাদের সাথেও কিন্তু তিনি হাত মেলান এবং তাদের সাথেও কিন্তু তিনি কুশল বিনিময় করেন। দর্শক, বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার যে চিত্রটি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তিনি কিন্তু স্ক্যানার ভেতর দিয়ে বিমানবন্দর থেকে বের হয়েছেন এবং বিমানবন্দরের ঠিক বাইরে এখন চলে এসেছেন। একটা সময় কিন্তু সবকিছু বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে তারেক রহমানকে বহন করার জন্য বুলেট প্রুফ যে ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই গাড়ি বহন করে নিয়ে আসবে এবং তারেক রহমান ব্যক্তিগত গাড়িতে চড়বেন। কিন্তু এই এই সেই মুহূর্ত, যে মুহূর্তটিকে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান বাসে যাবার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি তখন নিয়েছিল। দর্শক, একটু দেখাতে চাচ্ছি এই সেই ঐতিহাসিক মুহূর্ত। এতক্ষণ আপনাদেরকে যেটা বলছিলাম যে তিনি জুতা পায়ে এলেও মাটিকে স্পর্শ করার জন্য, মাটির স্বাদ নেয়ার জন্য, মাটির ঘ্রাণ নেয়ার জন্য তিনি জুতা খুলে মাটিতে দাঁড়িয়েছিলেন। এটি মাটির প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং সম্মান। দর্শক, এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিছুক্ষণ আগের ছবি। তিনি যখন বিমানবন্দরের ৮ নম্বর গেট অতিক্রম করে জসিমউদ্দিন হয়ে বের হয়ে যাচ্ছিলেন ৩০০ ফিটের দিকে, এটি তখনকার ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী যে বিমানটি, যে বাসটি রয়েছে, সেই বাসেও কিন্তু পেছনের অংশে যে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ, সে ধানের শীষের ছবিটা অঙ্কন করা রয়েছে এবং বাসের দুপাশে তারেক রহমানের যে ছবি, সেই ছবিটিও কিন্তু রয়েছে। এই বাসেই কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান এই বাসে চড়েছেন। বাস দিয়েই কিন্তু তিনি তার যে গণসংবর্ধনার অনুষ্ঠান স্থল রয়েছে সেই স্থলেই কিন্তু আসার জন্য তিনি রওনা দিয়েছেন এবং এই বাসে যখন রওনা দিয়েছেন তার আগে পরে কিন্তু অসংখ্য নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের রাজনীতির, যেহেতু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি, তার এই সফর ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে কেউ, এজন্য তাকে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা দেখেছি একটি বিষয় যে তার নিরাপত্তায় যারা নিয়োজিত ছিলেন সেনাবাহিনীর সদস্যরা, তারা কিন্তু পায়ে হেঁটে ৩০০ ফিট যে এলাকা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাচ্ছেন। নিঃসন্দেহে এটি প্রশংসার দাবিদার। শুধু সেনাবাহিনী নয়, পুলিশ, আইনশৃঙ্খলা পুলিশ সহ অন্যান্য যে বাহিনী রয়েছে, বিজিবি, সোয়াট টিম এবং অন্যান্য যে বাহিনী রয়েছে, প্রত্যেকেই কিন্তু প্রশংসার দাবি রাখেন যে তারা সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দিয়েছেন। এই পথটি কিন্তু খুব কম একটি পথ নয়, দীর্ঘ একটি পথ, লম্বা একটি পথ। এই পথটি তারা হেঁটেই কিন্তু নিয়ে এসেছেন। দর্শক, আপনাদেরকে আরেকটি অংশ দেখাতে চাই। আমার ডান পাশে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে যে বহনকারী যে বহরটি রয়েছে, তার বাসটি রয়েছে এবং নিরাপত্তার যে কার্যক্রম রয়েছে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান স্থলের খুব কাছাকাছি চলে এসেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের প্রাচীর করে রেখেছেন যাতে কোনো ধরনের অপরাধী বা অপরাধ করার মন মানসিকতা নিয়ে যাতে কেউ এখানে প্রবেশ করতে না পারেন, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে তারেক রহমানের এই সফরকে ঘিরে, তার এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে। দর্শক, আপনারা দেখছেন যে তারেক রহমানের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু বিএনপি যে সিনিয়র নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং এখন যারা বক্তব্য দেবেন এবং খুব তারেক রহমান চলে আসলে কিন্তু শুধুমাত্র তারেক রহমানই বক্তব্য দেবেন, এর আগে অথবা পরে আর কাউকে কিন্তু বক্তব্য দিতে দেওয়া হবে না। কারণ এই কর্মসূচি, এই বক্তব্যের গণসংবর্ধনা, এই কর্মসূচিটি যাতে দীর্ঘায়িত না হয়, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্দেহে। কেননা আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতা সভা সমাবেশ রয়েছে, সেখানে যে দলের সর্বোচ্চ নেতা যখন বক্তৃতা দিবেন তার আগে এবং পরে
অনেকে কিন্তু বক্তৃতা দেন এবং সেটি কিন্তু দিন সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়, কখনো সন্ধ্যা হয়ে যায়, তখনও কিন্তু এই কর্মসূচিগুলো সভাগুলো চলতেই থাকে। কিন্তু আজকের এই বিষয়টা কিন্তু একেবারেই ব্যতিক্রমী। শুধুমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ বক্তৃতা দিতে পারবেন না। অনুষ্ঠানের খুব কাছাকাছি, অনুষ্ঠান স্থলের খুব কাছাকাছি চলে এসেছেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি যে তার নিরাপত্তা যে বহরটি, সেই বহরটি কিন্তু ইতোমধ্যেই মঞ্চের কাছাকাছি প্রায় চলে এসেছেন এবং হাত নেড়ে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে তারেক রহমানকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। প্রিয় নেতা চলে এসেছেন এবং তাদেরকে দেখা দেবেন, এক হয়ে মিলে যাবেন তারেক রহমান এবং এই লাখ লাখ নেতাকর্মী সহ দেশের সকল মানুষ। দর্শক, আপনারা দেখছেন হাত নেড়ে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন, তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন এই বাংলাদেশে ফিরে আসার জন্য, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, বিএনপিকে শক্ত হাতে যাতে নেতৃত্ব দিতে পারে এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছেন সবাই। কারণ এই দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ সময় কিন্তু চলছে এখন। এই সময় তারেক রহমানের ফিরে আসাটা কিন্তু বিএনপির জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই কিন্তু খুব নিঃসন্দেহে বোঝা যায়। দর্শক, আপনারা দেখছেন যে তারেক রহমানের মঞ্চে রয়েছেন তার দলের নেতাকর্মীরা এবং সেনাবাহিনী যে বহর রয়েছে সেই বহর এবং সেনাবাহিনী খুব চেষ্টা করছেন যাতে তার লাখ লাখ নেতাকর্মী এবং উৎসুক যে নেতাকর্মীরা রয়েছেন তারা যাতে গাড়ির খুব কাছাকাছি চলে আসতে না পারে। যেহেতু তারেক রহমান একটি পাবলিক ফিগার, সেহেতু নিঃসন্দেহে তার কাছাকাছি যদি বেশি কর্মীরা চলে আসেন তাহলে তার নিরাপত্তার একটা বিঘ্ন ঘটার সুযোগ থাকে। এই কারণে তাকে নেতাকর্মীদের থেকে একটু দূরত্বে, একেবারে দূরত্ব বিষয়টা এমন বলাও যাবে না, একেবারে কাছাকাছি তার বাসটি নেতাকর্মীরা চাইলে হাত দিয়েও ছুঁতে পারেন, এত কাছে চলে এসেছে তার বাসগুলো। সেই বাসে করে তারেক রহমান ফিরছেন। দর্শক, নেতাকর্মীরা এখনও যত তাদের দৃষ্টিতে তাকিয়ে আছেন, তারেক রহমানকে নিশ্চয়ই তারা দেখতে পাচ্ছেন এবং হাত নেড়ে তারা যে স্বাগত জানাচ্ছেন তাকে। এর আগে তারেক রহমান কিন্তু আজকে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি শেষ করে কিন্তু তিনি তার গুলশানে যে বাসভবন রয়েছেন, নিজস্ব বাসভবন, সেই বাসভবনে কিন্তু চলে যাবেন এবং এটি কিন্তু যে রুট দিয়ে যাবে সেটি হচ্ছে এই কুড়িল ফ্লাইওভারে কিন্তু তাকে রাজধানী এভার কেয়ার থেকে আবার কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে তাকে যেতে হবে এবং সেখানে তিনি বনানী কাকলি হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে কিন্তু তিনি গুলশান 2-এ যে ফিরোজা বাসভবন রয়েছেন সেই বাসভবনেই কিন্তু তারেক রহমান উঠবেন এবং সেখানেই তিনি থাকবেন বলে জানা গেছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের যে পোস্টার এবং ব্যানার সম্বলিত একটি ছোট পিকআপ, সেই পিকআপে কিন্তু তারেক রহমানের যে ছবি এবং তারেক রহমানের যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতি নিয়েই কিন্তু নেতাকর্মীরা যাচ্ছেন। তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য কোনো কিছুর কিন্তু কমতি রাখছেন না তারা। যার কাছে যা ছিল সব কিছু নিয়েই কিন্তু তারেক রহমানকে দেখতে এসেছেন এবং তারেক রহমানের প্রতি ভালোবাসা দেখাতেও এসেছেন। দর্শক, আপনারা নেতাকর্মীদেরকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখনো উজ্জীবিত অবস্থায় রয়েছেন যে নেতা খুব কাছাকাছি চলে আসছেন, নেতাকে দেখবেন। এই নেতাকে দেখার জন্য কিন্তু যত রকমের প্রতিবন্ধকতা ছিল তারা যে এখন যেহেতু শীতকাল চলছে, রাতের বেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, কুয়াশা পড়েছিল, একেবারে বৃষ্টির ফোঁটার মতো, তখনও কিন্তু তারা এই স্থল ত্যাগ করেননি। বরঞ্চ আমরা দেখেছি যে কাঁথা বালিশ এনে কিন্তু মঞ্চের কাছাকাছি, অর্থাৎ জায়গা ছেড়ে দেবার জন্য যাতে জায়গা চলে যায় এটা যাতে না হয় এই কারণে মঞ্চের কাছাকাছি কাঁথা বালিশ এনে তারা ঘুমিয়ে জায়গাটিকে দখলে রেখেছেন। কারণ যেই জায়গায় দাঁড়িয়ে প্রিয় নেতাকে খুব কাছাকাছি সচক্ষে এবং খুব স্পষ্টভাবে তারা দেখতে পারবেন, নেতার কথা শুনতে পারবেন, নেতাকে অভিবাদন জানাতে পারবেন, নেতাকে স্বাগত জানাতে পারবেন। দর্শক, আপনারা দেখছেন
কালের কণ্ঠের ফেসবুক লাইভ আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে 300 ফিটের যে গণসংবর্ধনার যে অনুষ্ঠানটি রয়েছে সেই গণসংবর্ধনা অনুষ্ঠানের ঠিক কাছাকাছি তারেক রহমান কিন্তু চলে এসেছেন। দর্শক, প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতীক দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ 25 ডিসেম্বর দেশে ফিরেছেন। এটি কিন্তু নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 18 বছরের নির্বাসন শেষে তিনি লন্ডন থেকে সরাসরি দেশে ফেরেন। আজকে সকালেই কিন্তু 9 ঘন্টার যে বেশি সময় যে যাত্রা ছিল সেই যাত্রা শেষ করে তিনি প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দর সেখানে তিনি যাত্রা বিরতি করেন। সেখান থেকে তিনি বিমান থেকে কিন্তু বের হননি, কারণ যেহেতু নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে, সেই নিরাপত্তাকে দেখানোর নিরাপত্তা যাতে বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু তিনি বিমান থেকে বের হয়নি। দর্শক, একটু আপনাদেরকে 111-এর দিকে একটু ফেরত নিয়ে যেতে চাই, অর্থাৎ 2007 সালের দিকে। 2007 সালে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন জিয়া পরিবারের উপর কিন্তু নির্মম নির্যাতন চালিয়েছিল সে সময় সেনা সমর্থিত সরকার। সে সময় জিয়া পরিবারকে কিন্তু রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টাও কিন্তু চালানো হয়েছিল, এমন অভিযোগ কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছেন। খালেদা জিয়ার দৃঢ়তার কাছে কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। সে সময় তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং অন্যান্য দলের যে সিনিয়র নেতৃবৃন্দ ছিল তাদেরকে কিন্তু বন্দী করে রাখা হয়। এটিকে কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা বলে এখনও কিন্তু অভিহিত করা হয়। পরে খালেদা জিয়া কিন্তু নানা অত্যাচার মেনেও কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি, দেশের মানুষকে ছেড়ে যাননি, দেশের মাটি কিন্তু তিনি আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন। জীবন মৃত্যুর মুখে তারেক রহমান যখন 2008 সালে দেশের বাইরে যেতে বাধ্য হন, এর আগে কিন্তু 2008 সালে তাকে কিন্তু দেশে বাইরে যেতে এক প্রকার বাধ্য করা হয়েছিল। তার আগে কিন্তু দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাসের মতো তাকে কারাবন্দী করে রাখা হয় এবং সেখানে কিন্তু অকথ্য নির্যাতন কিন্তু তার উপরে চালানো হয়েছিল এবং সেই রিমান্ডের বিষয়, সেই নির্যাতনের বিষয় কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোতেও কিন্তু খবর প্রকাশ হয়েছিল। বিদেশে থাকা অবস্থায় কিন্তু তারেক রহমান 2008 সালে যখন তারেক রহমান বিদেশে চলে যান, এক প্রকার বাধ্য করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিদেশে থাকা অবস্থায় তারেক রহমান দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের দায়িত্ব কিন্তু তিনি নেন এবং দলের কিন্তু সমর্থনে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হন। তারেক রহমান যখন লন্ডনে নির্বাসনে গমন করেন তখন তার কিন্তু বয়স ছিল একেবারেই কম। তখন তিনি বয়সের দিক থেকে একেবারেই তরুণ ছিল, এখনও তিনি তরুণ রয়েছেন। সেই তারুণ্যের রাজনীতি এখন তিনি নেতৃত্ব দেবেন এই আশায় কিন্তু মানুষ করছে যে তারুণ্য রাজনীতি দেখবে দেশে। এখন আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন শক্ত হাতে, তারুণ্যকে প্রাধান্য দিয়ে তিনি অবশ্যই নেতৃত্ব দেবেন, এমনটা আশা প্রকাশ কিন্তু করছেন সকলেই। দর্শক, একটু দেখাতে চাই যে তারেক রহমানের যে বহরের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে তার কাঙ্ক্ষিত যে গন্তব্য রয়েছেন সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। এবং দুপাশে যারা রয়েছেন তার দলের নেতাকর্মী, এখানে শুধু দলের নেতাকর্মী নয়, এখানে রয়েছেন যে নানা পেশাজীবীর মানুষও রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং সেখানে এসে তারা প্রিয় নেতাকে যে সে অভিবাদন, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে। দর্শক, একটু দেখাতে চাই যে এখানে দুটি গাড়ি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে দুটি গাড়িতেই কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে কিন্তু রয়েছে মানুষ এবং সেই মানুষ কিন্তু এখনো অপেক্ষায় রয়েছেন প্রিয় নেতা আসবেন এবং খুব উপর থেকে যাতে দেখা যায়, খুব সহজেই যাতে দেখা যায়, খুব সুন্দর করে যাতে দেখা যায়, এই কারণে কিন্তু অনেকে গাড়ির উপরে আশ্রয় নিয়েছেন এবং গাড়ির উপরেই দাঁড়িয়ে আছেন মঞ্চের কাছাকাছি থাকার জন্য।
দর্শক আপনারা দেখছেন যে তিল ধারণের এখানে এখানে কিন্তু নানা রঙের রং বেরঙের মানুষের মাথার যে ক্যাপ রয়েছে সেই ক্যাপগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন তাদের দল এবং সংগঠনের যে ক্যাপ রয়েছে সেই ক্যাপ পরিহিত অবস্থায় দলের যে নিজস্ব যে পতাকা রয়েছে সেই পতাকা হাতে কিন্তু তিনি তারা এসেছেন। দর্শক আমার বাম পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহন করা যে বহর রয়েছে, তারেক রহমানের যে নিরাপত্তা বহর রয়েছে সেই বহরে কিন্তু একটু একটু করে এগোচ্ছে বহরের দিকে, এবং সেই কাঙ্ক্ষিত জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিপাটি করে কিন্তু এই মঞ্চটি তৈরি করা হয়েছে, এবং সাধারণ জনগণের যে দৃষ্টি সীমানার উঁচুতেই তৈরি করা হয়েছে যাতে দূর থেকেও তারেক রহমানকে সুন্দরভাবে তারা দেখতে পারেন এবং তার কথা শুনতে পারেন। দর্শক মাহেন্দ্রক্ষণ কিন্তু একেবারে হাতের নাগালে চলে এসেছে। তারেক রহমান আসছেন, তারেক রহমান ফিরছেন, এবং তারেক রহমানের যে বক্তৃতা রয়েছেন, তারেক রহমান যে বক্তব্য দেবেন সেই বক্তব্যে তিনি কি বলতে চান, আসলে কি নির্দেশনা দিতে চান, কি পরামর্শ দিতে চান আগামী রাজনীতির জন্য, সেটি কিন্তু তিনি দেবেন নিশ্চয়ই। এবং তার এই বক্তব্যে কিন্তু যে সাম্যের রাজনীতি রয়েছে, যে পজিটিভ রাজনীতির যে পজিটিভ দিকগুলো রয়েছে তিনি সেগুলো বলবেন নিশ্চয়ই, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে দলগুলোর প্রতিও নিশ্চয়ই একটি পজিটিভ দিক আহ্বান করবেন, যাতে আগামী রাজনীতিতে পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আগামীর যে সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারেন, সেভাবেই হয়তো তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও কিন্তু আহ্বান জানাতে পারেন। এবং তারেক রহমানের বক্তৃতা দেওয়ার পরেই আসলে কিন্তু সব কিছু শেষ হবে, যে তিনি কি বলতে চেয়েছিলেন, কি প্রত্যাশা করছেন দেশের মানুষের জন্য, তিনি কি বার্তা নিয়ে এসেছেন। দর্শক এই মুহূর্তে আমি আমার সহকর্মী যিনি রয়েছেন তাকে আমি তার কাছে যেতে চাই, তিনি এরপর আপনাদেরকে বাকিটুকু জানাবেন। আমরা সকাল থেকে দেখছি তারেক রহমানের এই আশাকে ঘিরে দেশে যে পরিমাণ মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, তারই বহিঃপ্রকাশ আমরা এই আজকের এই ঘটনায় যে ৩০০ ফিটে সেই স্পষ্ট দৃশ্য আমরা দেখছি। এই মুহূর্তে আমরা যদি দেখি, ক্যামেরার চোখে দেখছেন, যেই জায়গাটিতে সারা দেশ থেকে নেতাকর্মী সহ সাধারণ মানুষ এখানে এসেছেন, সমবেত হয়েছেন, এবং ওপর থেকে পাখির চোখে এই দৃশ্য দেখলেই বোঝা যায় যে তিল ধারণের ঠাঁই নেই একেবারে, জায়গাটিতে পরিপূর্ণ হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষ, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসেছেন। শুধু ঢাকা নয়, ঢাকা সহ সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা সহ অনেকেই কিন্তু এসে সমবেত হয়েছেন। এবং আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছি যে রাতে এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একেবারে সড়কেই অবস্থান করেছেন, রাতেই তারা সেখানে ছিলেন, যে যেভাবে পেরেছেন, কেউ পলিথিন কিংবা কেউ সড়কেই একেবারে রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, শুধুমাত্র এক নজর প্রিয় নেতাকে দেখার জন্য তাদের এই কষ্ট বা ত্যাগ আমরা দেখেছি। বিভিন্ন জেলা থেকে ট্রেন এবং বাসে করে, এছাড়াও যে যেভাবে পেরেছেন আজ এখানে এসেছেন। এবং আমরা সকালেও খোঁজ নিয়ে জেনেছি বিভিন্ন এলাকা থেকে, যেমন আজ সকালে টাঙ্গাইলে স্পেশাল একটি ট্রেনে করে সেখানকার নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে আসেন। এই যে সংবর্ধনা, এই সংবর্ধনা বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত একটি প্রত্যাশার জায়গা পূরণে কাজ করবে বলে মানুষ প্রত্যাশা করছে, দেশের মানুষ মুখিয়ে রয়েছে। তারই বহিঃপ্রকাশ স্পষ্টভাবে এই আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে। যেমনটি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে একেবারে কিন্তু আস্তে আস্তে করে তারেক রহমানের যে আগমন সেটি কিন্তু আমরা দেখছি। এদিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে কিন্তু ৩০০ ফিটের যে সংবর্ধনা মঞ্চ রয়েছে সেই দিকে কিন্তু তিনি রওনা হন, এবং ধীরে ধীরে যে নিরাপত্তা বলয় রয়েছে সেই বলয়ের মাধ্যমে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গাড়ি বহর নিয়ে এই যে সংবর্ধনা স্থল রয়েছে সেখানে কিন্তু তিনি যাচ্ছেন। এদিকে আমরা যদি একটু জানিয়ে রাখি যে এই নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে কিন্তু আজ ২৫শে ডিসেম্বর
দেশের বেলা 11:40 প্রধান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন, যেটি ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতেই এই রাজকীয় সংবর্ধনা দিতে কিন্তু রাজধানীর 300 ফিট পূর্বাচল এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ, যেটি আপনারা কয়েকদিন থেকেই দেখছেন এবং বিষয়টি সম্পর্কে আপনারা সকলে অবগত রয়েছেন। আমরা কিন্তু গতকাল দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা দলে দলে এই সংবর্ধনা স্থলে আসছে। এই মুহূর্তে যদি আমি দেখাই আপনাদের, যেটি একেবারে ফুটওভারে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজের ওপরে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে গেছে, যা দেখে বোঝা যায় যে মানুষ এক নজর তারেক রহমানকে দেখার জন্য কতটা মুখিয়ে রয়েছে। এবং ওপর থেকে এই দৃশ্য দেখলেই বোঝা যাচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত একটি অংশগ্রহণ। অনেক মানুষই বিভিন্ন সাজে এখানে এসেছে। আমরা দেখেছি যে একজন ভ্যান চালক ধানের শীষ জড়িয়ে পোশাক তৈরি করে এখানে এসেছে। আমরা কাল রাতে আরও একটি ঘটনা দেখেছি, মোহাম্মদপুর থেকে একজন প্রতিবন্ধী, তার একটি পা নেই, তিনিও হেঁটে হেঁটে ঘামাতে ঘামাতে এই জায়গায় এসেছেন শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য। আমরা দেখেছি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নয়, শিশুদেরও আমরা দেখেছি তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা গতকালকে থেকেই এখানে ভিড় করছেন। এই মুহূর্তে আরও কিছু তথ্য জানিয়ে দিতে চাই যে তারেক রহমানের আগমনের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে কিন্তু মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনেই এই রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলেই তিনি মনে করছেন এবং তিনি তার মন্তব্যকে ব্যক্ত করেন। তিনি জানান যে বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে, তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে পবিত্র জপমালা রানী গির্জায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই কথা বলেন। তিনি জানান যে 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে তারেক রহমান এসেছেন এবং তাদের বহনকারী বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল 9:56 এবং সিলেটে যাত্রা বিরতি শেষে ফ্লাইটটি 11:39 ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা হিসেবে তাকে অভিহিত করেন এবং তার দেশে আসার প্রভাব খুবই ইতিবাচকভাবে তিনি দেখছেন। সামনে বড় একটি নির্বাচন, একথা উল্লেখ করে তিনি জানান দেশে একটি ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে। তারেক রহমান দেশে আসার পর এই ট্রানজিশন আরও স্মুথ হবে বলে তিনি মন্তব্য করেছেন। তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান যে তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে। আমরা একটু তারেক রহমানের সেই যেভাবে তিনি আসলে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন সেই গল্পটি যদি একটু আপনাদের সামনে তুলে ধরি বা সেই ঘটনাগুলো একটু তুলে ধরি, তাহলে আমরা একটু পুরনো ঘটনায় ফিরে যেতে চাই। তার আগে এই মুহূর্তে আমরা ক্যামেরার চোখে দেখলাম যে এখানে মানুষ যেভাবে পেরেছে এখানে অবস্থান নিয়েছে। এখানে দেখছেন কেউ ফুটওভার ব্রিজের উপর, শুধু রাস্তা বা সড়ক তা নয়, ফুটওভার ব্রিজেও তিল ধারণ করার কোনো একদম জায়গা নেই। মানুষ যেভাবে পেরেছে ওপরে নিচে সব জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। দেখুন এই যে ট্রাকে মানুষ কিন্তু ট্রাকেও দাঁড়িয়ে আছে, ট্রাকের ওপরে নিচে আমরা দেখছি বুকে কেউ ছবি জড়িয়ে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি এবং হাতে বিএনপির পতাকা নিয়ে ট্রাকের ওপরে দাঁড়িয়ে আছে এবং ট্রাকেও অগণিত মানুষ দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য। যেভাবে পেরেছেন সড়কে সেভাবেই তার জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা পিকআপে দেখছি যে পানির বোতল সব পিকআপেও মানুষ উঠে রয়েছেন এবং এখান থেকে যারা নিচে আছেন তাদের দিকে পানি দেয়া হচ্ছে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। মানে সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশে আজকে যে রাজকীয় সংবর্ধনা আয়োজন করা হচ্ছে সেটি একেবারে পরিলক্ষিত এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো দর্শক, যেটি বলছিলাম যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান, সেই ঘটনা জানতে আমরা একটু পেছনে যেতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছরের বেশি সময় লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর শেষ পর্যন্ত বৃহস্পতিবার দেশে ফিরেছেন, যার মাধ্যমে তাকে ঘিরে তার দলের ভেতরে এবং বাইরে হওয়া উদ্বেগের অবসান হচ্ছে। আপনারা কিছুদিন আগেই এই বিষয় নিয়ে যখন বেগম খালেদা জিয়া খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন, তার শারীরিক অবস্থার যখন ক্রমান্বয়ে অবনতি ঘটছিল, তখনই দেশে সবথেকে আলোচিত প্রশ্নের ভেতরে একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান কেন দেশে আসছেন না। তার দেশে আসাকে ঘিরে তৈরি হয়েছিল উদ্বেগ এবং ছড়াচ্ছিল নানা ধরনের গুজব এবং মানুষের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অনেক মহলই চেষ্টা করেছিল। আজ কিন্তু সেই দিনের অবসান। আজ তার এই আগমনে
সেই প্রশ্ন কিংবা উদ্বেগগুলোর জায়গায় বা যারা এই জায়গা থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে তাদের মুখে একটি চপেটাঘাত বলা যেতেই পারে। কেননা আজ তার আগমনে তাদের সেই যারা সমালোচক রয়েছেন তাদের মুখ কিন্তু আজ বন্ধ হয়ে গেছে। এই কারণেই সেই সময়ের উদ্বেগটি আজ অবসান হয়েছে বলে আমরা ধরে নিতেই পারি। তো বিএনপির দিক থেকে দীর্ঘকাল ধরেই তার দেশে ফেরার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও শেষ পর্যন্ত তিনি দেশে ফিরেছেন ওই সরকারের পতনেরও 15 মাস পরে, যেটি কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি বা উদ্বেগের জন্ম হয়েছিল। এতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে নিজেই যে উদ্বেগ তৈরি করেছিলেন তার অবসান ঘটিয়ে দেশে ফেরাটা তার দলের নেতা কর্মী ও সমর্থকদের কাছে অনেকটাই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো, যা দলের জন্য স্বস্তি বয়ে নিয়ে এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। আর এর মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দলটি খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত ও জনপ্রিয় হওয়ার পর আবার একটি সমস্যা এবং সংকুল পথ পাড়ি দিয়ে তাদের বড় সন্তান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে পরিচালিত হওয়ার সময়ে পদার্পণ করল। দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সম্প্রতি তারেক রহমান যে ফেসবুকে স্ট্যাটাস দেন সেটি তার দেশে ফেরার বিষয়ে উৎকণ্ঠার জন্ম দিয়েছিল বিএনপির ভেতরে। আপনারা জানেন যে যেই সময়টিতে এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছিল যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না, তার মা অসুস্থ কেন দেশে ফিরছেন না, ঠিক সেই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়াল ফেসবুক পেজে তারেক রহমানের একটি পোস্টকে ঘিরে কিন্তু আরও বেশি উদ্বেগের কারণ ঘটেছিল বা উদ্বেগের কারণ তৈরি হয়েছিল। যেমন তিনি বলেছিলেন যে এই যে তার দেশে ফেরা এই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত বা তার একক না। তখনই প্রশ্ন ওঠে তাহলে তার দেশে ফেরার সিদ্ধান্তের পেছনে আসলে কার হাত রয়েছে? এটি কি কোনো বৈদেশিক সমঝোতার হাত বা বৈদেশিক সূত্রের হাত রয়েছে, নাকি আসলে দলের ভেতরেই কোনো ব্যাপার রয়েছে? এই বিষয়গুলো নিয়ে অনেকটাই জল ঘোলা হয়েছে। আজ আশা করা যাচ্ছে এই রাজকীয় সংবর্ধনার মাধ্যমে যেই আলোচনা বা যেই উদ্বেগ যে সন্দেহ সবকিছুই একেবারে অবসান হয়ে গেল। তো যেটি বলছিলাম সেই সময়েরই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা একটি মোড় বা নতুন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটিকে আমরা যদি বলতে পারি যে একেবারে ইউটার্নটি একটি ঘটনার সমাপ্তি ঘটেছে এবং ওই ঘটনার অবসান ঘটিয়ে নতুন একটি ঘটনার সম্ভাবনার একটি গল্প বোনার রাস্তায় বাংলাদেশ হাঁটতে শুরু করেছে বলে মনে করা যেতে পারে। তো দেশে ফেরার যে সিদ্ধান্ত সেই উৎকণ্ঠার জন্মের পরে থেকেই যে তারেক রহমান তার উপর যে নিয়ন্ত্রণ নেই, কেন সেটি কাদের নিয়ন্ত্রণে সেই বিষয়ে তিনি কিংবা তার দল পরিষ্কার কিছুই বলেনি। এই পরিষ্কার বক্তব্য না থাকার কারণে বিষয়টি নিয়ে আরও বেশি জল খোলা হয়, যার কারণে মানুষ অনেক বেশি বিভ্রান্তিতে পড়ে যায়। অনেক মানুষ সমালোচনা করতে থাকে এবং শুধু যে সাধারণ মানুষের সমালোচনা রয়েছে এখানে তা নয়, এখানে অনেকেই ধারণা করছেন যেখানে অন্যান্য বিভিন্ন শক্তি কাজ করছে এবং বিষয়টিকে মানুষের মাঝে অন্যভাবে উপস্থাপন করার ক্ষেত্রেও অনেক মহল কাজ করছে বলেও দল থেকে বা দলের বাইরে থেকে বা অনেক বিশ্লেষকরাই বিষয়টিকে সামনে উপস্থাপন করেছেন। তবে বিএনপির দিক থেকে আগেই বলা হয়েছিল যে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলকে নেতৃত্ব দেবেন। তারেক রহমান তার রাজনৈতিক জীবনে এবারই প্রথম সংসদ নির্বাচনে নিজেও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী 12 ফেব্রুয়ারি ওই নির্বাচন হতে যাচ্ছে, যেটি বাংলাদেশের কাঙ্ক্ষিত নির্বাচন। সাধারণ মানুষ যে নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছে, একটি নির্বাচিত সরকার, অবাধ সুষ্ঠু এমন একটি সরকার যেই সরকারের মাধ্যমে প্রত্যাশার শতভাগ পূরণ হবে দেশের মানুষের, সেই নির্বাচন যেটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার একটু আমরা আসতে চাই তারেক রহমানের রাজনৈতিক জীবন এবং উত্থান সম্পর্কে। বাংলাদেশের প্রথম সামরিক শাসক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। ঢাকার বিএএফ শাহীন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করে 80-র দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন বলে তার দলের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি সেখানে পড়াশোনা শেষ করেছিলেন কিনা সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আরও অনেক সামরিক কর্মকর্তা পরিবারের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারকেও বন্দী করা হয়েছিল। তখন তাদের দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানও বন্দী ছিলেন। দলের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময়
তারেক রহমান ও তার মায়ের সাথে রাজপথের আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ওই সময় 1988 সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে সক্রিয় হন। যদিও দলের কয়েকজন নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে আছেন এমন অনেক কয়েকজন জানিয়েছেন, তারেক রহমানের দলীয় রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1991 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে এবং সেই সময় খালেদা জিয়া যে 5টি আসনে নির্বাচন করেছিলেন তিনি সেগুলোর দেখভাল করেছিলেন। তবে রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় 2001 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ জানান, 2001 সালের নির্বাচনের আগে হাওয়া ভবন নেওয়া হয়েছিল নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করে প্রচার প্রচারণা চালানো, নির্বাচনী কৌশল নিয়ে কাজ করার জন্য, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারেক রহমান। এমন কথাও কিন্তু এসেছে বিভিন্নভাবে, অনেকে এই কথা মন্তব্য এখনও করেন, আমরা দেখি। আপনারা দেখছেন, একটু আপনাদের ঘটনাস্থল দেখাতে চাই যে যেখানে এই সংবর্ধনা স্থলের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের সামনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন এবং মঞ্চের ওপরেও বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্ন বক্তব্য রাখছেন, তাদের বক্তৃতা মানুষ শুনছেন এবং আস্তে আস্তে করে তারেক রহমান সেই মঞ্চের দিকে এগোচ্ছে। এখন পর্যন্ত আমাদের মাঠে থেকে পাঠানো আমাদের যারা সহকর্মী রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি এখন পর্যন্ত সেই মঞ্চে এসে পৌঁছাননি, তবে মঞ্চের অনেকটা কাছাকাছি তিনি চলে এসেছেন। তো যেটি বলছিলাম যে নির্বাচনে জয়লাভের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার হলো, কিন্তু হাওয়া ভবন থেকে গেল এবং এ নিয়ে বিতর্ক তৈরি হলো, যেটি আপনাদের জানাছিলাম। কিন্তু এরপর 111-এর পর গ্রেফতার, নির্যাতন, কারাভোগ শেষে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তবে মূলত 2001 সালের সংসদ নির্বাচনের সময় দলের ভেতরে সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান। পরে 2002 সালের 22 জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। এটি ছিল দলের রাজনীতিতে তার বড় উস্ফলন। জিয়া পরিবারের সদস্য হিসেবে এটা তিনি পেয়েছেন। তাকে ঘিরে পরে দলের মধ্যে একটি প্যারালাল নেতৃত্ব বলয় তৈরি হয়েছিল। এমনটাই বিভিন্ন জায়গা থেকে পাওয়া সূত্র বা তথ্য অনুযায়ী অনেকের বলা কথাই এমনটি এসেছে। তবে এ বিষয়ে তারেক রহমান ওই সময় সংগঠনের কাছে আত্মবিনিয়োগ করেছিলেন এবং দলের তৃণমূলে যোগাযোগ তৈরি করতে পেরেছিলেন বলেও আমরা জানতে পেরেছি। এরপর 2009 সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। সেই ধারাবাহিকতায় 2018 সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পরপরই তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি। অন্য কোনো সংকট না হলে এটি পরিষ্কার যে খালেদা জিয়ার পর তিনি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। এবার একটু আমরা আসতে চাই সেই সময়ের কিছু কালো অধ্যায় নিয়ে, তার সেই সময়কার দুর্নীতি সহ নানা অভিযোগ, বিপর্যয় এবং দেশত্যাগ যেসব অভিযোগ আনা হয়েছিল সেগুলো সম্পর্কে একটু আপনাদের এবং সাথে যারা তরুণ প্রজন্ম রয়েছে, এই প্রজন্ম রয়েছে যেই প্রজন্মের কাছে এই ঘটনাগুলো এখন অনেকটাই ইতিহাসের বেড়াজালে আটকে পড়ে আছে, তাদের কাছে আবারও সেই ঘটনা আমরা পৌঁছে দিতে চাই আজকে আমাদের এই কালের কণ্ঠে আজ সরাসরি এই সম্প্রচারের মাধ্যমে। তো আরেকবার একটু জানিয়ে দিতে চাই সমাবেশ স্থল সহ ঢাকা সার্বিক পরিস্থিতি, তারপর আমরা পুনরায় সেই গল্পে আবার ফিরতে চাই, নানা অভিযোগ এবং বিপর্যয়ের গল্পে। আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, প্রধান সড়ক, বিশেষ করে 300 ফিটে যেই জায়গায় এই অনুষ্ঠানটি হচ্ছে, আমরা জানি এই জায়গাটির বিভিন্ন জেলা থেকে কিন্তু একেবারে সংযোগস্থল একটি সড়ক এবং এছাড়াও পাশাপাশি ঢাকায় প্রবেশের ক্ষেত্রেও এই সড়কটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ একটি জায়গায় এর অবস্থান। তো সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জ থেকে শুরু করে রূপগঞ্জ এই যে সড়কটি রয়েছে, এই সড়কে কানায় কানায় মানুষ পরিপূর্ণ হওয়ার কারণে এখানে যানবাহন চলাচল একেবারেই নেই বললেই চলে। এবং আমরা যদি একেবারে রাজধানী ঢাকার কথা বলি, কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে বাড্ডা যে সড়কটি রয়েছে, যেটি দিয়ে প্রধানত আমরা শাহবাগ থেকে শুরু করে প্রধান যেসব এলাকা রয়েছে, সচিবালয়, প্রেস ক্লাব, সেই সড়কটিও আমরা সকাল থেকে খবর নিয়েছি, যেটি একেবারেই তীব্র যানজটের মধ্যে পড়েছে এবং ভোগান্তিতে পড়েছে মানুষ। যানবাহন চলছে, কিন্তু যানবাহন চললেও যানজটে আটকে থাকার কারণে সাধারণ মানুষ তাদের গন্তব্যে যেতে পারছেন না, অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন। তো এই যে মানুষের যে এই উচ্ছ্বাস, মানুষের আগমনকে ঘিরে এই যানজট, এটিকে আসলে মানুষ খুব সাদরে গ্রহণ করছেন। আমরা যেমনটি দেখি যে যানজট হলে যেমন সাধারণ মানুষ বিষয়টিকে ভোগান্তির কারণ হিসেবে দেখেন, আজকের এই ঘটনায় ঐতিহাসিক মুহূর্তে আজ সেই ভোগান্তি মানুষের মুখে বা সেই ছাপ কিন্তু দেখা যাচ্ছে না এবং মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এই যানজটের সমস্যাকে উপেক্ষা করে পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে যাচ্ছে এবং যানবাহনগুলো দীর্ঘ সময় ধরে সেখানে রয়েছে এবং এর পাশাপাশি রাজধানীর আরও অন্যান্য সড়কগুলোতেও একই চিত্র লক্ষ্য করা গেছে। তো এই অবস্থার ভেতরেও আজকের এই অনুষ্ঠান এবং
রাজকীয় সংবর্ধনা যাতে সফলভাবে হয় এমন প্রত্যাশা রেখেই মানুষ সামনের দিকে এগোচ্ছে, কারণ বাংলাদেশকে ঢেলে নতুন করে প্রত্যাশার জায়গায় একটি দেশকে পুনর্নির্মাণ করার ক্ষেত্রে আজকের এই কষ্ট যেন মানুষের কাছে কোনো কষ্ট কিংবা ভোগান্তি মনে হচ্ছে না। দর্শক, আমরা আবারও একটু ফিরতে চাই আমাদের আলোচনায়, যেটি আমরা বলছিলাম দুর্নীতি সহ নানা অভিযোগ, বিপর্যয় এবং দেশত্যাগের যে বিষয়টি আমরা জানানোর চেষ্টা করছিলাম। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় 2001 এবং 6 সময়ে চরমভাবে বিতর্কিত হয়ে পড়েছিল বিএনপি চেয়ারপারসনের বনানী অফিস, যেটি হাওয়া ভবন নামে পরিচিত ছিল। সমালোচনা রয়েছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমানই হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। এমনটি কিন্তু বিভিন্ন মানুষ এটি মন্তব্য করেন বা আলোচনায় নিয়ে আসেন। দুর্নীতির অভিযোগ উঠেছিল মিস্টার তারেক রহমান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধেও, যদিও তিনি ও তার দল বিএনপি সবসময় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এগুলোকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করে আসছেন। 2001 সালের হাওয়া ভবন করা হয়েছিল নির্বাচনী অফিস হিসেবে। নির্বাচনী প্রচার প্রচারণার কাজ হয়েছে সেখান থেকে, কিন্তু সরকার হওয়ার পর হাওয়া ভবন থেকে গেল এবং এ নিয়ে বিতর্ক তৈরি হলো। সামনে বলছিলাম যে সেই সময় কিন্তু এই ধরনের টানাপোড়েনের ভেতর দিয়ে যে জিনিসগুলো গেছে এবং মানুষ এগুলো বিভিন্নভাবে এগুলো মন্তব্য করে নিয়ে এসেছে, যেগুলো এই সময় বিতর্কিত হয়েছিল। এবং এই বিতর্কের পাশাপাশি কিন্তু বিএনপি সবসময় বলেছে যে এই অভিযোগগুলো সম্পূর্ণ ভুল। তো আমরা সেটি দেখেছি যে বারবার এই জায়গাটি থেকে কিন্তু একটি ঘুরে দাঁড়ানোর অবস্থান তৈরি করার ক্ষেত্রে কাজ করেছিল। তবে ঘুরে দাঁড়ানো এবং দেশে ফেরার বিষয়টি যদি বলি, যে বাংলাদেশ 2007 সালে বিএনপি সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক সহিংসতার জের ধরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার মাধ্যমে বিএনপির রাজনৈতিক বিপর্যয় শুরু হয় বলে মনে করেন বিশ্লেষকরা। এবং ওই সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পর গ্রেফতার হন বিএনপি নেত্রী আন্তরিকতা, সহযোগিতা দিয়েই আমাদের নেতৃবৃন্দের পাশাপাশি তারাও দায়িত্বটুকু পালন করছেন। আমি এখানে অনেকগুলা ডিপার্টমেন্ট, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্ব পালন করছেন, আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন। দেখাতে চাই যে আপনাদের যে অনুষ্ঠান স্থলের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন যে কানায় কানায় পূর্ণ অনুষ্ঠান স্থলটি, যে গণসংবর্ধনা দেয়া হবে তারেক রহমানকে, সেই সংবর্ধনা স্থলে মানুষ কিন্তু অপেক্ষা করছে। দর্শক, নির্বাসিত যে জীবন ছিল সেই জীবন ছেড়ে আজকে কিন্তু ঐতিহাসিক যে দিনটি রয়েছে, সেই ঐতিহাসিক 25 ডিসেম্বর তিনি দেশে ফিরেছেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে রাজনীতির এক মহানায়কের। তারেক রহমান তিনি এসেছেন, তাকে এক নজর দেখার জন্য কিন্তু বিগত কয়েকদিন ধরেই অধীর আগ্রহে ছিলেন তার দলের নেতাকর্মী সহ দেশের মানুষ। দর্শক, তাকে এক প্রকার জোর করেই কিন্তু 2008 সালে নির্বাসনে পাঠানো হয়েছিল, এক প্রকার চিকিৎসার কথা বলে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি নির্বাসন কখনোই কোনো নেতার রাজনৈতিক অধ্যায় সমাপ্ত করতে পারে না। আজকেই কিন্তু তার সেটি প্রমাণ কিন্তু আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। নির্বাসন জন্ম দেয় রাজনীতির ফিনিক্স পাখির, যা পৃথিবীর ইতিহাসে বারবার প্রমাণিত। ভিন্নভাবে যদি আপনাদেরকে একটু বলি, অনেক ক্ষেত্রে নির্বাসনই হয়ে ওঠে নেতৃত্বের পরিণত ও পরিশীলিত রূপ, পরিগ্রহের সবচেয়ে সার্থক পাঠশালা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও সংগ্রাম সেই সত্যেরই এক অনন্য দৃষ্টান্ত বলে আজকের পর থেকেই কিন্তু সেটি ইতিহাসের যে পাতা রয়েছে, ইতিহাসের পাতায় সেটি উল্লেখ থাকবে। দর্শক, একটু দেখাতে চাই রাজধানীর 300 ফিটের যে এলাকা রয়েছে বসুন্ধরা আবাসিকের ঠিক পাশেই কিন্তু এই 300 ফিট পূর্বাচলের 300 ফিটের যে এলাকা রয়েছে, সেখানে কানায় কানায় ভর্তি। তারেক রহমানের বাসটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পাখির চোখে তার বাসটি দেখা যাচ্ছে এবং তার যে বহর রয়েছে সেই বহর কিন্তু সে বহর আসছে সেই ঐতিহাসিক মঞ্চের সামনে একটু একটু করে এগিয়ে আসছে। কেননা
অসংখ্য নেতাকর্মী তাকে তার বাসটি ঘিরে ধরেছেন এবং তাকে এক নজর দেখার জন্য চেষ্টা করছেন। তারেক রহমান কিন্তু সেই এখনো সে বিমানবন্দর থেকে যে তিনি বাসের সামনে যে চড়েছেন, এখনো কিন্তু সেই বাসের সামনেই রয়েছেন এবং নেতাকর্মীদের কিন্তু তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। নেতাকর্মীরাও তাকে গ্রহণ করছেন হাত নেড়ে। তাকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ফুল নেড়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে তারেক রহমান কিন্তু এর আগে যে বিজি 202 ফ্লাইটে কিন্তু গতকাল রাতে, অর্থাৎ আজ দিবাগত যে রাত ছিল, সেই দিবাগত রাতে কিন্তু তিনি রওনা দিয়েছিলেন এবং সেই রাতে রওনা দেওয়ার পর প্রায় 10 ঘন্টারও বেশি শাহজালাল বিমানবন্দরে যদি আমি কথা বলি, তাহলে 10 ঘন্টারও বেশি সময় যাত্রা শেষ করে তিনি ঢাকার মাটি ছুঁয়েছেন, যেখানে তাকে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে 50 লাখেরও বেশি মানুষ সমাগম হবে এই প্রত্যাবর্তন ঘিরে। দর্শক, একটু পেছনের দিকে একটু নিতে চাই আপনাদের। 1-11 সরকারের যখন সেনা সমর্থিত সরকার ছিল, 1-11 দিকে সেই সেনা সমর্থিত সরকারের কারণে কিন্তু তাকে সে 1-11 সৃষ্টি হয়েছিল এবং তারেক রহমানকে কিন্তু বন্দি করা হয়েছিল, বেগম খালেদা জিয়াকে বন্দি করা হয়েছিল, তাকে অমানবিক তার উপর নির্যাতন চালানো হয়েছিল, রিমান্ডে দেওয়া হয়েছিল। তারপর কারাগারে তাকে আমরা যখন দেখেছি যে হুইল চেয়ারে করে আহত অবস্থায় কারাগার থেকে তাকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল, হাসপাতালে তিনি বেশ কিছুদিন চিকিৎসায় ছিলেন এবং সে চিকিৎসা শেষেই কিন্তু তাকে এক প্রকার জোর করে কিন্তু দেশ থেকে বিতাড়িত করার জন্য, দেশ থেকে তাকে পাঠিয়ে দেওয়ার জন্য, দেশ থেকে বাধ্য করে তাকে দেশ ত্যাগ করার জন্য কিন্তু চাপ দেয়া হয়েছিল। দর্শক, এত দিন তিনি দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু অজানা এবং সে অজানা কারণ তাকে ঘিরে ধরেছিল এবং তৎকালীন যে সরকার ছিলেন, তৎকালীন সরকারে যে নানা কূটকৌশল ছিল, সেই কূটকৌশলে কিন্তু তিনি দেশে ফিরতে পারেননি। দর্শক, একটু দেখাতে চাই যে তারেক রহমান অনুষ্ঠান স্থলের দিকেই কিন্তু একটু একটু করে এগিয়ে আসছেন। কেননা কুড়িল থেকে যদি আমি তার অনুষ্ঠানের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, খুব সহজেই সামান্য কয়েক মিনিটে কিন্তু সেটি আসা যায়। কিন্তু এই কয়েক মিনিটের পথ কিন্তু কয়েক ঘন্টায় গিয়ে ঠেকেছে, কেননা অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরেছেন, অসংখ্য ভালোবাসায় তাকে সিক্ত করছেন। তার গাড়ি একেবারে কচ্ছপের গতিতে কিন্তু একটু একটু করে এগিয়ে আসছেন। এটি হচ্ছে নেতার প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত বলেও কিন্তু উল্লেখ করা যায়। কেননা খুব দ্রুতই কিন্তু এখান থেকে এখানে মাত্র কয়েক কিলোমিটারও হবে না, মাত্র কয়েক কিলোমিটার যদি আমি ধরি, সেটি আসতে বাসে করে আসতে কিন্তু কয়েক মিনিটের লাগার কথা ছিল, কিন্তু সেখানে আমরা আপনাদেরকে শুরু থেকে বিমানবন্দর থেকে দেখাচ্ছিলাম যে কয়েক ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে, এখনো কিন্তু এই সামান্য অল্প দূরত্বের পথটুকু কিন্তু তিনি পাড়ি দিতে পারেননি, সেটি কয়েক ঘন্টা গিয়ে ঠেকেছে। এটি মূলত নেতাকর্মীদের যে ভালোবাসা এবং তার নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের যে ভালোবাসা, দুই ভালোবাসার কিন্তু এক হয়ে যাবার কারণে কিন্তু এই দীর্ঘ সময় লাগছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের যে মঞ্চ রয়েছে, মঞ্চের সামনে